গুড মর্নিং অল। দেখো আজ আমরা লম্ববৃত্তাকার চোঙের 9 থেকে শুরু করব। কোষে দেখি 8, 9-এর দাগ। দেখো পড়ছি আমি। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটা উপরে উঠবে। দেখো আমি প্রথমেই ধরে নিয়েছি কি না, ধরি জলতল সেমি উপরে উঠবে। কি দেয়া আছে প্রদত্ত? দেখো গ্যাস জারটির ব্যাস দিয়েছে 7 সেমি। ছবিটা এখানে আঁকা হয়েছে। দেখো এই যে এটা ডোবানোর ফলে টুকরোটা সেমি ওপরে জলতল উঠেছে আমরা ধরে নিয়েছি। তাহলে ব্যাস যদি 7 সেমি, ব্যাসার্ধ 7/2 সেমি হবে। এখন নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোটির ব্যাস কত? 5.6 সেমি। 5.6 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.8। 56 অর্ধেক 28, 5.6 অর্ধেক 2.8। এবং কি লেখা হয়েছে দেখো, লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোটির উচ্চতা ব্র্যাকেট এইচ, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, উচ্চতা ব্র্যাকেটে এইচ 5 সেমি। ঠিক আছে, তাহলে টুকরোটার আয়তন কত পেয়ে যাবো? দেখো আমরা আয়তনের সূত্র জানি, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ মান বসিয়ে দিয়ে এটা এত ঘন সীমা আমরা পেয়ে গেছি টুকরোটির আয়তন। এবার দেখো দেখো ব্র্যাকেটের মধ্যে আমি একটা কথা লিখেছি বোঝার সুবিধের জন্য। টুকরোটিকে জলে ডোবানোর ফলে সম আয়তন জল অপসারিত করবে। আমরা আর্কিমিডিসের সূত্র জানি। আর্কিমিডিসের সূত্র কী ছিল মনে করে দেখো, যে কোনো একটি তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে ওই বস্তু কর্তৃক অপসারিত যে গ্যাস বা তরলের, সেটা কি, সে যে অপসারণটা করবে সমায়তন, নিজের আয়তনের সমান সে তরল বা গ্যাস অপসারণ করবে। তাহলে টুকরোটাকে জলে ডোবানোর ফলে টুকরোটার যে আয়তন, সেই আয়তনের জল সে অপসারণ করবে। ঠিক আছে, তাহলে টুকরোটার আয়তনটার সঙ্গে অপসারিত জলের আয়তন সমান হবে। সেটা লেখা হয়েছে দেখো, টুকরোটির আয়তন এইচ উচ্চতার গ্যাস জারের আয়তনের সমান হবে। ঠিক আছে, এইচ উচ্চতায় জলটা উঠছে, তাহলে এইচ উচ্চতার গ্যাস জারের যা আয়তন, ওই টুকরোটার আয়তন তার সঙ্গে সমান হবে। দেখো তারপর কি লেখা আছে, এইচ উচ্চতার 7/2 সেমি ব্যাসার্ধের গ্যাস জারের আয়তন আমরা বের করে নিয়েছি। এটা বের করে নিয়েছি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এইটার সঙ্গে এই টুকরোর আয়তন সমান হয়ে গেল। এইচ উচ্চতার গ্যাস জারের আয়তনের সঙ্গে ওই যে টুকরোটার আয়তন সমান হয়ে গেল। শর্তানুসারে এটার সমান এটা লিখে নিয়েছি। এখান থেকে আমরা এইচ বের করে নিয়েছি। দেখো বাঁ দিকে কারা ছিল? 22 আর 1/2, 7/2। ডান দিকে দেখো হয়ে গেল 1/22, 1/2টা হয়ে গেল 2/1, আর 7/2টা হয়ে গেল 2/7। বা তোমরা এটা বাই করেও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এভাবেও করতে হবে, এভাবেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে এই সমান হয়ে গেল। দেখো এখান থেকে আসছে 4 4 16, 2 32, বাই নিচে 10 আছে, 32/10 মানে 3.2, 3.2। অতএব কী লিখছি দেখো, অতএব আনসার লিখে দিলাম, তবে জলতল 3.2 সেমি ওপরে উঠবে। ক্লিয়ার? 10-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে না। 9-এর দাগেরটা যেমন ইম্পর্টেন্ট, 10-এরটাও ইম্পর্টেন্ট। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে আর আয়তন বলে দিয়েছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা চেয়েছে। তাহলে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর উচ্চতা ধরে নিচ্ছি। ধরে নিয়ে অতএব বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গমিটার আর আয়তন πr² ঘনমিটার। আর কিছু সমস্যা নেই, শর্তানুসারে আমরা দেখো বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264 বর্গমিটার। শর্তানুসারে এটা সমান 264। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে r/h বের করে নিলাম। r/h সমান কত? 42। এটা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। এবারে দেখো আয়তন বলেছে 924 ঘনমিটার। তাহলে এইটা সমান πr² সমান 924। সেখান থেকে ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো। এইভাবে আমরা ক্যালকুলেশন করেছি। r²h রয়ে গেছে। দেখো এটা 2 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বরে কি আছে? r/h সমান 42। 2 নম্বরে কি আছে? r²h সমান 42 × 7। আমরা কি করেছি? 2 নম্বর ভাগ 1 নম্বর। ক্যালকুলেশনটা দেখবে
এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করেছি। তাহলে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করা মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করা মানে এর বাম পক্ষকে এর বাম পক্ষ দিয়ে ভাগ, এর ডান পক্ষকে এর ডান পক্ষ দিয়ে ভাগ। দেখো ভাগ করা হয়েছে আর স্কোয়ার ইন্টু এইচ বাই আর ইন্টু এইচ, ডান দিকটা কি 42 ইন্টু 7 বাই 42, 42 কেটে গেছে, আর একটা আর কেটে গেছে, উপরে একটা আর পড়ে আছে, আর এইচ এইচ কেটে গেছে। তাহলে কি পেয়ে গেলাম আমরা, আর সমান পেয়ে গেলাম 7, আর সমান পেয়ে গেলাম 7। একটু খেয়াল করে দেখবে, তোমাকে কিন্তু আর চাইনি, তোমাকে চেয়েছে ব্যাস, খেয়াল করবে এই জায়গাটা। এখন যে আর এর মানটা আমরা পেয়েছি 7, সেইটা 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিলে কী পাবো? 1 নম্বর সমীকরণ কী ছিল দেখো, 1 নম্বর সমীকরণে ছিল আর ইন্টু এইচ সমান 42, তাহলে আর এর জায়গায় বসিয়ে দিই 7, 7 ইন্টু এইচ সমান 42, সেখান থেকে এইচ সমান পেয়ে গেলাম 42 বাই 7, 6 7 42, 6 হয়ে গেল। তাহলে স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল, দেখো ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস দ্বিগুণ হবে, তাহলে 7 দুগুণে 14 মিটার, আর উচ্চতা এইমাত্র বেরোলো এই 6 মিটার। ক্লিয়ার? ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই চ্যাপ্টারে পরপর কিছু অঙ্ক ইম্পর্টেন্ট আছে। 11 দাগটা দেখো, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম 8 সেন্টিমিটার। প্রদত্ত কি দিয়েছে দেখো, ট্যাঙ্কটির উচ্চতা 9 মিটার, 9 মিটারটাকে আমরা একই এককে নিয়ে আসছি দেখো, ডেসিমিটার, মিটার পর থেকে ডেসিমিটার 2 ঘর, মিটার সেন্টিমিটার 2 ঘর, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, ওই জন্য 100 দিয়ে গুণ হয়েছে, 9কে 100 দিয়ে গুণ করলে 900 সেন্টিমিটার। তাহলে অতএব ট্যাঙ্কটার আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, মান বসিয়ে দিলাম 22/7 আর স্কোয়ার 900, এত ঘন সেমি। এখন পাইপটির ব্যাস 6 সেমি, সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। তারপরে দেখো, আর এই 225 মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম। এককগুলোকে একই এককে নিয়ে আসতে হবে, তোমাকে যে সেমিতেই নিয়ে আসতে হবে তার কিছু মানে নেই, তুমি সব এককে মিটারে নিয়ে যেতে পারো বা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসতে পারো। তবে আমি বলবো যে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসাটাই ভালো, তার কারণ গুণ করা হচ্ছে, যেখানে দেখবে গুণ করে আনা হচ্ছে সেই জায়গাটা করার চেষ্টা করবে। বা দেখবে যে ম্যাক্সিমাম যেগুলো এককটা অঙ্কেতে বেশি আছে, ধরো 3টে এককের মধ্যে 2টো একক আছে সেন্টিমিটারে, একটা আছে মিটারে, তাহলে আমার মনে হয় যে মিটারটাকে নিয়ে যাওয়াটাই বেশি সুবিধাজনক হবে। ঠিক আছে? এবার দেখো পাইপটি দিয়ে 1 মিনিটে জল বের হয়, তাহলে 1 মিনিটে জল কত বের হবে? পাই আর স্কোয়ার এইচ, পাই আর মানে কত 3, এইচ মানে কত, যে এত মিটার, মিটারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে এলাম, এত ঘন সেমি। ঠিক আছে? তাহলে এই পাইপের মুখের ব্যাসার্ধ এটা, আর পাইপটা এটা এত মিটার জল বেরোচ্ছে মিনিটে, তাহলে কি হচ্ছে, আয়তনটা হবে পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। এখানে এইচের কাজ করছে এই 225 মিটার বা 22,500 সেন্টিমিটার। ঠিক আছে? এবারে 1 মিনিটে যদি এত বের হয়, 36 মিনিটে কত, 36 দিয়ে গুণ হয়ে গেল, এত ঘন সেমি। এবারে দেখো কি বলেছিল তোমাদের বইতে, দেখো যে 36 মিনিটের ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কটার আয়তন আমাদের বেরিয়ে আছে, দেখো ট্যাঙ্কটার আয়তন আগে বেরিয়ে আছে, আমরা শর্তানুসারে এটা করে নিয়েছি, এটা সমান এটা, শর্তানুসারে এটা সমান এটা আমরা বের করে নিলাম, হয়ে গেল। দেখো ট্যাঙ্কটার আয়তন আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, ট্যাঙ্কটার আয়তন এখানে বেরিয়ে আছে দেখো কত, 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 900, তাহলে শর্তানুসারে হয়ে গেল দেখো এটা সমান এটা। ক্লিয়ার? ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। এই ক্যালকুলেশনটা করা হয়েছে, এটা বাই দিয়ে করেছি, আর স্কোয়ার সমান হয়ে গেছে পুরোটা বাই 22/7 ইন্টু 900, 22/7 কেটে গেছে, 2 শূন্য কেটে গেছে, 36-এর সঙ্গে 9 কেটে যে 4 9 36, নিচে আর কিছু নেই, ওপরটা লেখা হয়েছে দেখো এটা। ঠিক আছে? এখান থেকে আর সমান কী হয়েছে, আর স্কোয়ার সমান যদি এটা হয় আর সমান প্লাস মাইনাস হবে। আমি এগুলোকে 2 2 আছে দেখো, 2 3 আছে, এখানে আবার 2 15 আছে, কোনো সমস্যা নেই, কারণ আমরা 225টাকে ভেঙে দিয়েছি 15 ইন্টু 15, 15 15 225, 4টাকে ভেঙেছি 2 ইন্টু 2, এরকম করে প্রত্যেকটা দেখো একটা করে জোড়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এই দেখো এখানে দুটো 2 থেকে একটা 2 বেরোলো, দুটো 3 থেকে একটা 3, আর দুটো 15 থেকে একটা 15। তাহলে একটা 2 একটা 3, 3 দুগুণে 6, আর একটা 15, 6 15 90, প্লাস মাইনাস 90 হলো, প্লাস মাইনাস 90 হলো। এবার দেখো যেহেতু ব্যাসার্ধ ধনাত্মক হয় তার জন্য আমরা ধনাত্মকটা নিয়েছি 90, তাহলে আমরা পেয়ে গেলাম ট্যাঙ্কটির ব্যাসার্ধ 90 সেন্টিমিটার। কিন্তু তোমাকে কী চেয়েছিল? ট্যাঙ্কটার ব্যাস চেয়েছিল। অতএব দেখো আমরা লিখে নিয়েছি, অতএব ট্যাঙ্কটির ব্যাসার্ধের দ্বিগুণ 2 × 90 সেমি সমান 180 সেমি, এটাই আনসার। ওকে, 12 দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল বলেছি 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত? দেখো কিছুটা পাঠ আমি করে দিয়েছি, কিছুটা তোমাদের বাড়ির জন্য দিয়েছি। কতটা করা হয়েছে দেখো। ধরি গুঁড়িটির ব্যাসার্ধ আর ডেসিমিটার, উচ্চতা এইচ ডেসিমিটার। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2π আর এইচ বর্গ ডেসিমিটার হয়ে যাচ্ছে, এখানে যেহেতু ডেসিমিটার একক আছে। প্রথম শর্তানুসারে আমরা পেয়ে যাচ্ছি, আমরা দুটো সমীকরণ বের করব। প্রথম শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল 440 বলা আছে, সেখান থেকে আর এইচ একটা বের করেছি। দেখো 10-এর দাগে এরকম অঙ্ক একটা ছিল, একটা আর এইচ বেরিয়েছে। তারপরে দেখো কি বলেছে, এখন 1.5 কিগ্রা ওজনের কাঠের আয়তন 1 ঘন ডেসিমি। তোমাকে এখানে বলে দিয়েছিল, দেখবে বইটা ভালো করে পড়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা বলা আছে। দেখো তাহলে ঘুরিয়ে লেখা হয়েছে 1.5 কিগ্রা ওজনের কাঠের আয়তন 1 ঘন ডেসিমি। তাহলে 1 কিগ্রা ওজনের কাঠের আয়তন ঐকিক নিয়ম, এটা নিচে চলে আসবে। আর 9.24 কুইন্টাল, এটাকে আমরা কিগ্রাতে বা কেজিতে নিয়ে চলে এসেছি। 1 কুইন্টাল সমান 100 কেজি, ওই জন্য 100 দিয়ে গুণ হয়েছে। 100 দিয়ে গুণ হয়েছে বলে যে দেখো 100 দিয়ে গুণ হয়েছে বলে দশমিকটা 2 ঘর ডান দিকে চলে এসেছে। তাহলে 9.24কে 100 দিয়ে গুণ করলে 924 হবে। এত কিগ্রা ওজনের কাঠের আয়তন হয়ে গেল 924টা উপরে আর 1.5টা নিচে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা কি পেয়ে গেলাম, পাই আর স্কোয়ার এইচ সমান 924/1.5। বা দেখো কি লিখেছি, 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ সমান হয়ে গেল 924/1.5। আর স্কোয়ার ইন্টু এইচ সমান কী হয়ে গেল, দেখো এইটা ডান দিকে যা আছে লিখেছি ইন্টু এইটা করেছি 7/22। কাটাকুটিটা ভালো করে খেয়াল করবে কি করে কাটাকুটিটা হয়েছে আমি একটু বলে দিচ্ছি। পয়েন্টটা তুলে নিচে একটার পর দশমিক আছে বলে উপরে 10 দিয়ে গুণ করেছি। গুণ করে তারপরে কি করা হয়েছে, এখানে দেখো 15 আর 10 কাটাকুটি হচ্ছে 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 3 15। তারপরে কাটাকুটিটা দেখবে এই 22 দিয়ে কাটা হয়েছে, তারপরে 3 দিয়ে কাটা হয়েছে, 22 দিয়ে এটাকে কেটে 42, আর 42কে 3 দিয়ে কেটে 14। তাহলে হয়ে গেছে কত, 14, আর এখানে হচ্ছে 7 দুগুণে 14, 14 14 196। তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ সমান হয়ে গেল 196। তাহলে 1 নম্বর সমীকরণ দাগ দিয়ে এসেছি, আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। নেক্সট পার্ট, এই যে এই বাকিটা, এই অঙ্কের বাকিটা বাড়ির কাজ হোমওয়ার্ক সেম অ্যাজ 10-এর দাগের অঙ্কটা তোমরা দেখবে। 10-এর দাগের অঙ্কটা কি করা হয়েছিল একটু বলে দিচ্ছি। 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করা হয়েছিল, এই মাত্র করে এসেছি একটু আগে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করে আর স্কোয়ার এইচ বাই আর এইচ সমান 196/70 করবে, সেখান থেকে আরটা পেয়ে যাবে। এইচ কেটে যাবে, একটা আর কেটে যাবে, একটা আর পড়ে থাকবে, আর পেয়ে যাবে সেই আরটা এই 1 নম্বর সমীকরণ বসিয়ে এইচ পেয়ে যাবে। তোমাকে কী চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাবে, আর উচ্চতা তো এইচ পেয়েই যাচ্ছ। ঠিক আছে, কমপ্লিট করে আমাকে পাঠাবে সবাই। 13 দাগের অঙ্কটা ক্যালকুলেশনটা একটু বেশি, দেখো পড়ছি আমি একবার। 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে? তাই 2 মুখ খোলা বলেছে, তাহলে 2 মুখ খোলা পাইপের সমগ্র তলে ক্ষেত্রফল সূত্র আমরা জানি, দেখো এখানে লিখেছি। ঠিক আছে, তার আগে আমরা একটু দেখে নিই কীভাবে করা হয়েছে। প্রদত্ত কি বলে দেওয়া আছে না, পাইপের মুখের বহির্ব্যাস বলে দেওয়া আছে 30 সেন্টিমিটার, সেটা থেকে আমরা ডেসিমিটার করে নিয়েছি।
মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার এক ঘর ব্যাকে আসছে, পেছনের দিকে আসছে এক ঘর, 10 দিয়ে ভাগ হয়েছে 3 ডেসিমিটার। তাহলে বহির ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি 3/2, 3/2টা R1 দিলাম, নাম দিলাম। বাইরেরটাকে, বাইরের দেখো, বাইরের ব্যাসার্ধ R1 আর ভেতরের ব্যাসার্ধ R2, অন্তর ব্যাসার্ধ। তাহলে বহির ব্যাসার্ধ পেয়ে গেছি R1 3/2 ডেসিমিটার মানে 1.5 ডেসিমিটার। অন্তর ব্যাসার্ধ কত? অন্তর ব্যাসার্ধ R2 26/2 সেন্টিমিটার সমান 13 সেন্টিমিটার সমান 1.3 ডেসিমিটার। আবার 10 দিয়ে ভাগ হয়েছে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, 13কে 10 দিয়ে ভাগ করলে 1.3 ডেসিমিটার। আবার পাইপটির দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা, এখানে পাইপটির দৈর্ঘ্য উচ্চতার কাজ করছে। এইচ সমান হচ্ছে 14.7 মিটার। মিটারের পর থেকে ডেসিমিটার এক ঘর ডান দিকে যেতে হবে, বুঝতে পারছো? মিটারের পর থেকে ডেসিমিটার এক ঘর ডান দিকে যেতে হবে মানে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ মানে দশমিকটা এক ঘর ডান দিকে সরে গেল, 147 ডেসিমিটার। ঠিক আছে, অতএব দুই মুখ খোলা পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র বসিয়ে দিয়েছি। সূত্রটা বসিয়ে ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নাও। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, ভিডিওটা পজ করে তোমরা কিন্তু আগে লিখে নেবে, ভালো করে অঙ্কটা ভালো করে খাতায় তুলে নেবে, তারপরে আমার কথাগুলো শুনবে, শুনতে শুনতে বুঝবে। বুঝতে না পারলে, তা তো বুঝতে না পারলে অবশ্যই জানাবে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা বলার কিছু নেই, শুধু মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। দেখবে আস্তে আস্তে কীভাবে হচ্ছে, করে এই পর্যন্ত এসেছি। কত হয়েছে না 2 × 22 × 58.88 এত বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এরপরে দেখো, এবার দেখো বইতে বলে দেওয়া আছে যে 1 বর্গ ডেসিমিতে প্রলেপ দিতে খরচ হয় 2.25 টাকা। তাহলে আমরা যে এই বর্গ ডেসিমি বের করে নিচ্ছি তাতে কত খরচ হবে সেটাকে 2.25 দিয়ে গুণ করলেই হবে। দেখো এটার সঙ্গে গুণ করা হয়েছে, এত বর্গ ডেসিমিতে প্রলেপ দিতে খরচ হয় এটা। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। এখানে 2.25-এর দশমিক তুলে নিচে 100 করা হয়েছে, এখানে দশমিক তুলে নিচে 100 করা হয়েছে, করে কাটাকুটি করা হচ্ছে। দেখো কোনটার সঙ্গে কোনটা কাটাকুটি হয়েছে, এইটা 25 দিয়ে কাটাকুটি হয়েছে, 9×25 = 225 আর 4×25 = 100। ঠিক আছে, 4কে কেটে আবার 2 করা হয়েছে, 2 × 2 = 4, 11 × 2 = 22, আবার এই 2 কেটে দেওয়া হয়েছে। আলটিমেট উপরে হয়েছে 99 × 5 8 88 বাই 100, এই দুটো গুণ করে হয়েছে এটা বাই 100, দুটোর পর দশমিক এসছে। বুঝতে পেরেছ? অতএব ওই পাইপটির সমগ্র তলের আলকাতরা প্রলেপ দিতে খরচ হবে এত টাকা। ঠিক আছে, ক্যালকুলেশন শুধু একটু ভালো করে দেখে নিলেই হবে, অঙ্ক কিন্তু কঠিন নয়। ক্যালকুলেশন ভালো করে করবে, দেখবে অঙ্ক ঠিক হয়ে যাবে। এই পরের অঙ্কটা 14 দাগেরটা বাড়ির কাজ দিয়েছি, একটু দেখে নাও। দুই মুখ খোলা বলেছে, ফাঁপা চোঙ, ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছে। আর কি কি বলে দিয়েছে দেখবে, এত ঘন রেশমি লোহা দিয়ে তৈরি, ঘন রেশমি লোহা মানে বুঝতে পারছো আয়তনটা বের করতে হবে। ঠিক আছে, বাড়িতে করবে। আর বহির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বহির ব্যাসার্ধ ধরে নেবে, বহির ব্যাসার্ধ ধরে নেবে R1 আর R2 বলে দেওয়া আছে। তাহলে R2 অন্তর ব্যাস বলে দিয়েছে, ওখান থেকে অন্তর ব্যাসার্ধ বের করবে, আর বহির ব্যাসার্ধ R1 ধরবে, ধরে ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে। আয়তনটা যেহেতু বলে দেওয়া আছে, আয়তনটা বের করলেই হবে। ফাঁপা চোঙের আয়তন যেটা আছে দেখবে, প্রথম ভিডিওতে আমি বলেছিলাম আয়তন, সেই বা বইতে তোমাদের সূত্র আছে, সেই আয়তনের সূত্র লাগিয়ে করবে, পারবে। এবার এই 15টা দেখো, 15টা আমি পড়ছি একবার। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলে দিয়েছে। উচ্চতা 6 গুণ যদি হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নিয়েছি কি, ব্যাসার্ধ R ডেসিমিটার, উচ্চতা দ্বিগুণ বলেছে 2R ডেসিমিটার। এই ক্ষেত্রে চোঙটির আয়তন πr²h, মান বসিয়ে দিয়েছি πr²h এর জায়গায় 2R ঘনডেসিমি। দেখো হয়েছে 22/7, 2R তার সঙ্গে R² গুণ করলে 2R³ ঘনডেসিমি।
ঠিক আছে। এবার উচ্চতা যদি 6 গুণ, উচ্চতা 6 গুণ হলে নতুন উচ্চতা হতো 6 গুণ, মানে ব্যাসার্ধের 6 গুণ 6r ডেসিমি। চোঙটির আয়তন হতো পাই আর স্কোয়ার এইচ করে দেখো, এটা ক্যালকুলেশন করা হয়েছে। পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, 6r সমান হয়ে গেল 22/7 6r³ ঘন ডেসিমি। দেখো শর্তানুসারে এটা আমরা কী করছি না, 539 ঘন ডেসিমি বেশি হতো যদি উচ্চতাটা 6 গুণ হতো, তাহলে আয়তনটা 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে আমরা শর্তানুসারে করে নিয়েছি কি না, এই যে নতুন আয়তন মাইনাস পূর্বের যে আয়তন সেটা হচ্ছে 539। ক্যালকুলেশন ভালো করে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। খুব সহজ অঙ্ক এটা। শর্তানুসারে এটা সমান এটা পেয়ে গেছি আমরা। এবার দেখো 22/7 r³ কম, 22/7 r³ কমন নিয়ে নিয়েছি, 6 - 2 পড়ে আছে এখানে 539, 22/7 ইন্টু r³ ইন্টু 6 থেকে 2 বাদ দিলে 4 সমান 539, r³ সমান কী হয়েছে 539 ইন্টু 22/7টা উল্টে গেছে 7/22, 4টা উল্টে গেছে 1/4, ডান দিকে এলে গুণটা ভাগ হয়ে যাবে, তাহলে r³ সমান হয়ে গেল। দেখো এই 49টাকে ভেঙেছি 7 × 7, এখানে একটা 7 আছে আর এখানে 2 আছে, 4টাকে ভেঙেছি 2 × 2, তাহলে r³ সমান কি পেয়েছি 7-এর 2 তার হোল কিউ। দেখো 7টা 3বার আছে, 2টাও 3বার আছে, তাহলে উপরে 7 আর নিচে 2 তার হোল কিউ বলতে পারি। তাহলে r সমান হয়ে গেল 7-এর 2, 2r সমান হয়ে গেল 7। কেন 2r কেন বের করলাম, প্রথমেই বলা ছিল, কি বলা ছিল না উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r হচ্ছে উচ্চতা, অতএব চোঙটার উচ্চতা হয়ে গেল 7 ডেসিমিটার। এটাই উত্তর। এরপর 16 দাগের অঙ্কটা দেখো, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। ঠিক আছে। এবার তোমার ট্যাঙ্কটার ব্যাস বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, 1 নম্বর বলেছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে আর কত জল পড়ে রয়েছে ট্যাঙ্কারে। তাহলে দেখো প্রতিটি পাইপের ব্যাস বলে দিয়ে 2 সেমি, তা সেন্টিমিটার থেকে আমি মিটারে নিয়ে আসছি। এখানে কেন মিটারে নিয়ে আসছি, ভাগ কেন করছি না, বেশিরভাগ একক আমি দেখতে পাচ্ছি মিটারে আছে, ওই জন্য মিটারে নিয়ে আসছি। তোমরা মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, অঙ্ক ঠিকঠাক করলে সবার ক্ষেত্রেই একই হবে। তাহলে কি হচ্ছে 2 সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে এসেছি, মানে দেখো মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার কত 2 ঘর, 2 ঘর ব্যাকে আসছি, 2 ঘর ব্যাকে আসছি মানে একের গায়ে 2 শূন্য দিয়ে ভাগ করছি, ভাগ করে 2/100 মিটার হয়েছে। ব্যাস থেকে ব্যাসার্ধ পেয়েছি, দেখো 2 এইটাকে যদি আবার অর্ধেক করি 200 হয়ে যাবে, নিচে 2 দিয়ে ভাগ করছি মানে নিচে 2টা গুণ হবে, 2/200 কাটাকুটি করলে কত হবে না 1/100 মিটার। 1/100 ছোটো করে লেখা হয়েছে, দেখো 1/100, 1/100 মিটার, আর দেখো 1/100 মিটার। এবার দেখো 420 মিটার বেগে জল ঢাললে প্রতিটি পাইপ দিয়ে মিনিটে কত জল বের হবে। ওই ওর আয়তনটা পাই r² ইচ, পাই মানে 22/7, আর মানে এইমাত্র পেয়েছি 1/100, এইচ মানে হচ্ছে 420। দেখো সব মিটার, এককগুলো সেম আছে কিনা খেয়াল করতে হবে। 3টি পাইপ দিয়ে কী হবে, তাহলে একটি পাইপ দিয়ে যদি এত হয় 1 মিনিটে, তাহলে 3টি পাইপ দিয়ে 40 মিনিটে, তাহলে 3 দিয়ে গুণ হবে আবার 40 দিয়েও গুণ হবে, তাহলে 3 × 40 যা আছে তাই, এত ঘন মিটার, এত ঘন মিটার। এরপরের লাইনটা দেখো, এখানে 1000 দিয়ে গুণ হয়েছে, এখানে এককটা কী ছিল, এককটা খেয়াল করো ঘন মিটার, এখানে এককটা কী হচ্ছে ঘন ডেসিমিটার। তাহলে ঘন মিটার থেকে ঘন ডেসিমিটার করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে। কেন 1000 দিয়ে গুণ করতে হবে, মিটারের পরেই তো ডেসিমিটার, মিটারের পরে 1 ঘর ডেসিমিটার, তাহলে কেন 3টে শূন্য দিয়ে কেন ঘন বলা আছে। তোমাকে যদি শুধু মিটার থেকে ডেসিমিটার বলতো তাহলে 10 দিয়ে গুণ করলেই হতো, যেহেতু ঘন মিটার থেকে ঘন ডেসিমিটার বলেছে তোমাকে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে। তোমাকে যদি বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটার বলতো তাহলে 100 দিয়ে গুণ করতে হতো। কেন, বর্গ, কার বর্গ 10-এর বর্গ, ওই জন্য 100। এখানে ঘন, কার ঘন 10-এর ঘন, 10-এর ঘন মানে 10-এর কিউ মানে 1000 দিয়ে ওই জন্য গুণ করতে হলো। ক্লিয়ার। দেখো তারপর কি লেখা হয়েছে, 3 × 4 = 12 আর 60
তাহলে এইটাই পড়ে আছে তো নাকি, 3 4 12 ইন্টু 22 ইন্টু 60 এত ঘন ডেসিমিটার সমান কী হয়েছে দেখো, সমান হয়েছে এই তিনটে গুণ করে কত হয়েছে 15840 লিটার। কেন লিটার? আমরা তো জানি 1 ঘন ডেসিমিটারটা 1 লিটারের সমতুল্য, ওই জন্য এটা সমান এটা লিখে দিয়েছি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, যেহেতু তার জন্য ঘন ডেসিমি এককটার বদলে আমরা লিটার লিখেছি। অন্য কোনো এককের বদলে কিন্তু লিটার লিখতে পারবো না, ঘনমিটার ঘন সেন্টিমিটার যাই থাক আমি লিটার লিখতে পারবো না। কখন লিটার লিখতে পারবো? ঘন ডেসিমিটার এককে নিয়ে আসার পর, ওই জন্য আমরা অঙ্কটাকে ঘন ডেসিমিটারে নিয়ে এসে করছি, লিটার হয়ে গেল। ব্যাস, অতএব একের দাগের উত্তর হয়ে গেল আগুন নেভাতে এত লিটার জল খরচ হয়েছে। এবারে নেক্সট একটা পার্ট আছে, নেক্সট পার্টটার জন্য কী করছি দেখে নাও। এখন ট্যাঙ্কারটার আয়তন বের করা হচ্ছে। ট্যাঙ্কারটার আয়তন দেখো, এই যে পার স্কোয়ার এই মান বসিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে তোমরা আগে থেকে লিখে রাখতে পারো একটু, এখন ট্যাঙ্কারটির ব্যাস 2.8 মিটার, অতএব ব্যাসার্ধ 2.8/2, এরকম করতে পারো, কিন্তু আমি একবারে করে দিয়েছি 22/7, হ্যাঁ, ব্যাসার্ধ 2.8/2 তার স্কোয়ার, এইচ মানে 6 ঘন মিটার, ব্যাকেটে লিখে দিতে হবে কিন্তু একবারে করলে, যেহেতু ব্যাস 2.8 মিটার আর উচ্চতা 6 মিটার, তাহলে ব্যাস 2.8 বলে এখানে ব্যাসার্ধ হচ্ছে 2.8/2, ঠিক আছে। এখানে দুবার লেখা হয়েছে 6 দিয়ে। দেখো এখানে একই রকমভাবে ঘন মিটার থেকে ঘন ডেসিমিটার এসছে, এককটা দেখো, এবং 1000 দিয়ে গুণ হয়েছে। ক্যালকুলেশনগুলো ভালো করে দেখে নেবে, একটা করে দশমিক তুলে নিচে 10 দিয়ে গুণ করা হয়েছে, 2কে 10 দিয়ে গুণ করলে কত 20, নিচকেও 10 দিয়ে গুণ করা হয়েছে, দশমিকগুলো উঠছে আর নিচে 10 দিয়ে গুণ হচ্ছে, কাটাকুটি করে হয়েছে এটা 36,960 লিটার। ঘন ডেসিমি ছিল, সেটা লিটার করা হয়েছে, যেহেতু 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। অতএব ট্যাঙ্কারে জল রয়েছে, এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কারটার আয়তন, এত ঘন ডেসিমি। ওই ট্যাঙ্কারটা এত জল ধরে, এত লিটার এটা জল ধরে। এই জায়গাটা একটু চেঞ্জ করে নিচ্ছি, দেখো এই জায়গাটা দেখো লিখে নিয়েছি আমি, ট্যাঙ্কারে মোট জল ধরে লিটার, তো এখানে এই ট্যাঙ্কারের আয়তন লিটার না করে ঘন ডেসিমি পর্যন্ত ঠিক আছে, যখন আমি লিটার কথাটা ইউজ করেছি এটা তরলের একক, তার জন্য আমরা এখানে লিখে নিয়েছি যে ট্যাঙ্কারে মোট জল ধরে এত লিটার। তাহলে ট্যাঙ্কারে জল ধরে মোট এত লিটার আর খরচ হয়েছে এত লিটার, তাহলে কত জল রয়ে গেছে বিয়োগ করে নিতে হবে। দেখো আমরা বিয়োগ করে নিয়েছি, বিয়োগ করা হয়েছে 21,120 লিটার, এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? 17 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বলছি দেখো, 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। 1 নম্বর বলে দিয়েছে প্রতি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে। এই পার্টটা প্রথমে দেখে নাও। ধরি কি করেছি দেখো, প্রতিটি পিলারের বহির্ব্যাসার্ধ আমি R1 ধরছি আর অন্তর্ব্যাসার্ধ ধরছি R2। বহির্ব্যাসার্ধ সাধারণত R1 ধরা হয়, অন্তর্ব্যাসার্ধ সাধারণত R2 ধরা হয়। যেহেতু প্লাস্টারটি 3.5 সেমি পুরু, তাই R1 মাইনাস R2 সমান 3.5। এখানে একটা ছবি এঁকে নেওয়া যেতে পারে, দেখো আমি মুখটা একটু এঁকে নিয়েছি এখানে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে R1 বহির্ব্যাসার্ধ, R2 অন্তর্ব্যাসার্ধ, আর চওড়া কতটা 3.5 সেন্টিমিটার চওড়া, তাই তো। তাহলে এই জায়গাটা, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে দেখো ছোটো করে, এই যে 3.8, তার মানে কি R1 মাইনাস R2, এটা চওড়াটা কত R1 মাইনাস R2, ওই জন্য আমরা লিখেছি দেখো এখানে R1 মাইনাস R2 সমান 3.5, এটাকে 1 নম্বর নাম দিয়েছি। আবার কি দেওয়া আছে প্রদত্ত, প্রতিটি পিলারের ব্যাস দেওয়া আছে, অর্থাৎ অন্তর্ব্যাস দেওয়া আছে। ব্যাস বলতে কি, এখানে পিলারটা তো, এটা তো পিলারের মুখটা, তার উপরে প্লাস্টার করছে, তবে তো প্লাস্টার করার পরে তো ওপরের স্তরটা তৈরি হচ্ছে, তাহলে যেটা দেয়া আছে সেটা নিশ্চয়ই অন্তর্ব্যাস, মানে এই ছোটোটা দেয়া আছে অন্তর্ব্যাস, তা সেখান থেকে অন্তর্ব্যাসার্ধ কত, নিশ্চয়ই ছোটো ব্যাসার্ধটা R2। দেখো আমরা ওই জন্য বলে নিয়েছি, তাহলে এখানে অন্তর্ব্যাসার্ধ R2 সমান, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করেছি কত 8.75 এত সেন্টিমিটার।
এবার 1 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি, 1 নম্বর সমীকরণে কী ছিল, R1 মাইনাস R2 সমান 3.5, এখান থেকে R1 সমান কত হয়ে গেল 3.5 প্লাস R2, R2 ডান দিকে এলো, মাইনাসটা প্লাস হয়ে ডান দিকে এলো, তাহলে কত হয়ে গেল 3.5 প্লাস R2 মান কত 8.75, সেখান থেকে কী পেয়ে গেলাম যোগ করে 12.25 সেন্টিমিটার। ওকে, দেখো দেওয়া আছে প্রতিটি পিলারের উচ্চতা কত 3 মিটার, 3 মিটার মানে কত মিটার ডেসিমিটার সেন্টিমিটার, দু ঘর ডান দিকে যাচ্ছে 100 দিয়ে গুণ 300 সেন্টিমিটার, অতএব প্রতিটি পিলারে মশলা লাগবে। দেখো আমরা আয়তন জানি যে ফাঁপা চোঙের যে আয়তন সেই আয়তনটা এখানে কাজে লাগবে, যেহেতু অন্তর্ব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ দেওয়া আছে, আয়তনের সূত্র হবে পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার এইচ। R1 এর মান 12.25 তার হোল স্কোয়ার, আর R2 মান 8.75 তার হোল স্কোয়ার ইন্টু 300, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করা হয়েছে। দেখো এই ক্যালকুলেশনটা একটু খেয়াল করবে, ক্যালকুলেশনটা আমার মনে হয় এটা সহজ হবে ক্যালকুলেশনটা। এর হোল স্কোয়ার বর্গ করাচ্ছে, এর বর্গ মাইনাস এর বর্গ করাচ্ছে, আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিয়েছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিয়েছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিয়েছি। এরপর দেখো এটা যোগ করা হয়েছে, এটার সঙ্গে যোগ করলে হবে 21.00, দুটো শূন্য কেটে দিয়ে 0.2 কেটে দিয়েছি। এটা বিয়োগ করলে হবে 3.5, এটা বিয়োগ নাও করতে পারো, এটা তো R1 মাইনাস R2, R1 মাইনাস R2 দেখবে লেখাই আছে 1 নম্বর সমীকরণে 3.5, তাহলে সেটা বসিয়ে দিলেও হবে। দশমিক তুলে 10 করা হয়েছে, 10 করে এখানে হচ্ছে 300, কাটাকুটি করে এটা হয়েছে। এবার দেখো এখানে একটা কি কাজ করা হয়েছে, এত ঘন সেন্টিমিটার, এটা ঘন সেমি, ঘন সেমি থেকে আমি কি করেছি ঘন ডেসিমি করা হয়েছে। ঘন ডেসিমি মানে কি করা হয়েছে, দেখো এমনিতে কি মিটার ডেসিমিটার সেন্টিমিটার, ডেসিমিটার পরে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটার আসতে গেলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 10-এর কিউ। যেমন তুমি ডান দিকে যদি 1 ঘর যাও, ঘন থেকে ঘনতে গেলে ডান দিকে 1000 দিয়ে যেমন গুণ করতে হয়, তেমনি পেছনের দিকে আসতে গেলে 1 ঘর ঘন থেকে ঘনতে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ওই জন্য ঘন সেমি থেকে ঘন ডেসিমি আমরা ব্যাকে আসছি, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার ব্যাকে আসছি, ঘন সেমি থেকে ঘন ডেসিমি 10-এর কিউ বা 1000 দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা দেখো, এটা যদি প্রতিটি পিলারের ক্ষেত্রে হয় তাহলে 4টি পিলারে কি হবে, 4টি পিলারে কত মশলা লাগবে 4 ইন্টু এটা, এত ঘন ডেসিমি। এটা হলো, এটাকে 5 দিয়ে ভাগ করে এটা হবে 277.2 ঘন ডেসিমি। এটা হচ্ছে একের দাগেরটার উত্তর হলো যে 4টি পিলারে মোট মশলা লাগবে এত ঘন ডেসিমি। ওকে, এবারে সেকেন্ড পার্টটা অনুপাত থেকে আসছে। দেখো সেকেন্ড পার্টটা বলেছে যে বালি সিমেন্টের অনুপাত যদি 4:1 হয় তাহলে সিমেন্টের কত প্রয়োজন, ওই মশলার মধ্যে সিমেন্ট কতটা লেগেছে। দেখো বালি সিমেন্টের অনুপাত 4:1 হলে সিমেন্টের আনুপাতিক ভাগার, যেহেতু আমাকে সিমেন্টটা চেয়েছে আমরা আনুপাতিক ভাগারটা সিমেন্টের বের করে নিলাম, কত সিমেন্ট দ্বিতীয় পজিশানে আছে 1/, যদি বালি বলতো তাহলে 4/, হতো, সিমেন্ট বলেছে 1/, এদের অনুপাতের সমষ্টি 4 + 1 তাহলে 1/5, তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগার হয়ে গেল 1/5। অতএব এত ঘন ডেসিমি মশলার মধ্যে সিমেন্টের প্রয়োজন। দেখো এইমাত্র আগের পাতায় যেটা করলাম 277.2 ইন্টু 1/5 ঘন ডেসিমি সমান হয়ে গেল 55.44 ঘন ডেসিমি, এটাই হয়ে গেল আনসার। ওকে, 18 দাগের অঙ্কটা বাড়িতে করবে, খুব সহজ অঙ্ক। 18 দাগের অঙ্কটা একটু পড়ে দিচ্ছি আমি। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে বহির্ব্যাস থেকে বহির্ব্যাসার্ধ বের করবে, R1 বেরোবে, অন্তর্ব্যাস থেকে অন্তর্ব্যাসার্ধ বের করবে, R2 বেরোবে। উচ্চতা বলে দিয়েছে 36, এইচ বলে দিয়েছে, তাহলে তার আয়তন পেয়ে যাবে ফাঁপা চোঙটার, আয়তন পেয়ে যাবে পাই ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ। আয়তনটা বের করবে, এখানে দেখো একটা সুবিধে তোমার, এককটা কিন্তু চেঞ্জ করতে হবে না, সেন্টিমিটারেই আছে সব, তাহলে খুব সহজ। তাহলে আয়তনটা প্রথমে বের করে নিলে, এবারে চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে ব্যাস বলেছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ কত 1 সেমি, উচ্চতা কত 6 সেমি, সেখান থেকে আমি ধরে নিচ্ছি যে এক্সটি
নিরেট চোঙ তৈরি করা যাবে এক্সটি। তাহলে এক্সটি নিরেট চোঙের আয়তন ওই পাই আর স্কোয়ার এইচ দিয়ে পেয়ে যাব, এক্স ইন্টু পাই আর স্কোয়ার এইচ। শর্তানুসারে ওই এক্স ইন্টু পাই আর স্কোয়ার এইচ সমান হয়ে গেল যে আমরা ওই ফাঁপা চোঙের আয়তনটা বের করে রেখেছি সেটা শর্তানুসারে করে দেবে, করে দিয়ে এক্সের মানটা পেয়ে যাবে। ঠিক আছে, 18 দাগেরটাও তোমরা বাড়িতে করবে, করে দেখাবে। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত করে এই চ্যাপ্টারটা শেষ করব। ওকে।